বলছে এত ভবেন্দ্রনাথ ভবেন্দ্রনাথ একটু বসেন এখানে কে ছিল আচ্ছা আমরা একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলছিলাম তাই না ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা সাথে সাথে একটা কাজ করি দেখেন আমাদের বেশ কিছু চ্যানেলস আছে কেউ যদি সরাসরি আমাদের তালহা ট্রেনিং এর চ্যানেলে এসে সাবস্ক্রিপশন করে তাহলে যত ভিডিও তোলা হবে সবগুলো ভিডিও নোটিফিকেশন তারা পেয়ে যাবে আর যদি স্পেসিফিক চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে স্পেসিফিক চ্যানেলের ভিডিও নোটিফিকেশন গুলো আপনারা পাবেন ওকে সো আজকের দিনে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হবে হ্যাঁ তালহা ট্রেনিং এলআইসিটি ব্যাচ মানে পিএসপি ব্যাচ 01 নামে ওখানে আমাদের যে ভিডিওগুলো হবে প্রতিদিন ভিডিওগুলো আমরা সেখানে আপডেট দিব বা আপলোড করব আর ওয়ার্ক ফাইলগুলো আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব আমাদের যে তালহা ট্রেনিং গ্রুপ আছে সেই তালহা ট্রেনিং গ্রুপে আমরা দিয়ে দিব আপনারা আজকে এই গ্রুপটাতে সবাই মানে এই ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর দুই হচ্ছে যে আমি আলোচনা শুরু করেছিলাম ওয়েব ডেভেলপমেন্টের বিষয়টা নিয়ে যে আমি কত ধরনের ডেভেলপমেন্টে যেতে পারি তাই না ওয়েবে কি কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে সো ওয়েবে যে ডেভেলপমেন্ট গুলো বেসিক্যালি হয়ে থাকে বা যে ধরনের ডেভেলপমেন্ট গুলো বেসিক্যালি আমরা দেখে থাকি এর মধ্যে প্রথমেই চলে আসে এখানে আমি যদি ক্যাটাগরাইজ করি দুইটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে আমার স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট বা আমি শুরুতে যদি ক্যাটাগরাইজ করি তাহলে কিভাবে করা যেতে পারে স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট দুই নম্বরে আমি যেটা নিয়ে আসবো সেটাকে আমরা বলছি হ্যালো হ্যালো হ্যাঁ মামা হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আসবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ না মাউসে কমফোর্টেবল static web development dynamic web development আর আরেকটা আছে হচ্ছে web application development ঠিক আছে সো আমরা থার্ড যে অবস্থাটা দেখছি সেখানে কি হবে web application development তাহলে কি কি পাচ্ছি ওয়েব ডেভেলপমেন্টের তিনটা পার্ট এক হচ্ছে আমার স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট দুই হচ্ছে ডাইনামিক
ওয়েব ডেভেলপমেন্ট বা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর 3 হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা যদি বলি দুইটা ডিস্টিংক্ট পার্ট স্ট্যাটিক ওয়েবের, সেক্ষেত্রে আমরা এভাবে দেখাতে পারি যে ফার্স্ট পার্টটাতে আমরা কি নিচ্ছি, ফার্স্ট পার্টটাতে যাচ্ছে, কোন একজন লেখার চেষ্টা করছে, খেয়াল করেছেন? আচ্ছা, ফার্স্ট পার্টটাতে যেটা আছে স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে, স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে হচ্ছে সেলস পেজ ডেভেলপমেন্ট, আর আছে বেসিক্যালি এখানে এসে আছে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, সো স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর কি, আমরা এই পার্টটাতে দেখাতে যাচ্ছি যে স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে দুইটা পার্ট হচ্ছে সেলস পেজ ডেভেলপমেন্ট আর স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট আছে 2 আর 3 আছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো এখন আমরা যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের স্ট্যাটিক পার্টটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্ট বলতে একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, এটা স্ট্যাটিক ওয়েবসাইট। talhabidi.com, ওকে। সো আমাদের একটা সাইট আছে talhabidi.com, এটা বেসিক্যালি আমাদের কোম্পানির সাইট। এখানে আমাদের যে কয়েকটা উইং আছে, ট্রেনিং, ডোমেন হোস্টিং, বাল্ক এসএমএস, ইবুক, সবগুলো সাইটের অ্যাড্রেস দেওয়া আছে এবং সবগুলো সাইট সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে এই জায়গাটাতে। ভেরি মাচ স্ট্যাটিক, এখানে HTML CSS আছে, রাইট? আর বেসিক্যালি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে যাতে এই স্লাইডারটাও পাওয়া যায়, হ্যাঁ, রেসপন্সিভও হয়। সো এখানে HTML CSS ছাড়া আর কিছু নেই। আর এই জায়গাটাতে কোনো সার্ভার এন্ড ল্যাঙ্গুয়েজ নেই, কোনো ডেটাবেস নেই, রাইট? সো যে সাইটটা কয়েকটা পেজ আছে যা ক্লিক করলে ভিন্ন ভিন্ন সাইটে চলে যাচ্ছে, আর যদি এই সাইটটার এই কন্ট্যাক্ট পেজটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমি হয়তো আমার এই সাইটেরই একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, হোম পেজ আছে। ট্রেনিং এ ক্লিক করলে ট্রেনিং সাইটে চলে যাচ্ছে, একটু খেয়াল করেন, ট্রেনিং এ ক্লিক করলে কিন্তু ট্রেনিং সাইটে যাচ্ছে, ডোমেন হোস্টিং এ ক্লিক করলে ডোমেন হোস্টিং সাইটে যাচ্ছে, ডিফারেন্ট সাইটে চলে যাচ্ছে। তার মানে এই সাইটটার মূল পেজ বলতে কিন্তু দুইটা পেজ মাত্র, একটা হচ্ছে হোম পেজ আর একটা কি কন্ট্যাক্ট পেজ। সো এখানে যা কিছু করা হয়েছে HTML CSS দিয়ে, সো এটাকে আমরা কি বলছি, স্ট্যাটিক ওয়েব সাইট। ক্লিয়ার? সো স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সেলস পেজ। ওকে, স্ট্যাটিক ওয়েব ডেভেলপমেন্টে যে আলাদা পার্টটা আছে সেটাকে আমরা সেলস পেজ বলছি। আর ওই সেলস পেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা বেসিক্যালি হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা এই ধরনের সাইট কিন্তু খুব কমই দেখি। সেলস পেজ, আমি যদি গুগলে গিয়ে কোনো একটা সেলস পেজ খোঁজার চেষ্টা করি যেটা অ্যাফিলিয়েটরা ইউজ করে, সেলস পেজ, যে 10টা সেলস পেজের অ্যাড্রেস এখানে দেওয়া আছে।
সেলস পেজ কি সেই সম্পর্কে এখানে বলা আছে। একটু বলে রাখি, আমরা হয়তো গুগলে সার্চ দিয়ে কোনো ডাটা খুঁজতে খুঁজতে অনেক সময়ই বিভিন্ন ধরনের সাইটে চলে যাই ভিজিট করতে, আর সাইটে ওই সাইটটাতে গেলে আমরা দেখি যে ওই সাইটটাতে কোনো মেনু নেই, রাইট? কোনো মেনু আমরা দেখতে পাই না। যখনই টপ বা বটমে মেনু থাকে সেই সাইটগুলোতে যেতে চাইলে আমরা বেসিক্যালি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে মাঝে যাচ্ছে অথবা কি নিচে যাচ্ছে, স্ক্রল করে যাচ্ছে, রাইট? এক পেজের মধ্যেই সবকিছু। যদি আমি স্ক্রল করে দেখি ওই লম্বা একটা পেজ, হ্যাঁ, আদার্স কোনো সাব পেজ নেই, ইউআরএল চেঞ্জ হচ্ছে না, সো ওই পেজগুলোকে আমরা কি বলে থাকি? সেলস পেজ বা ওয়ান পেজ সাইটগুলোকে আমরা নরমালি সেলস পেজ বলে থাকি। ওয়ান পেজ সাইটগুলো কেন করা হয়ে থাকে? ওয়ান পেজ সাইটগুলো বেসিক্যালি আমরা করে থাকি কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটিং এর জন্য, ঠিক আছে? হ্যাঁ, কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটিং এর জন্য বা সেল করে দেওয়ার জন্য সেলস পেজ এই জন্যই বলা হয়। এরা ইউজ করে থাকে অ্যাফিলিয়েটসরা। অ্যাফিলিয়েট কি বা অ্যাফিলিয়েট প্রোগ্রামিং কি আমরা কি জানি? বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি জানি না। আমরা বেসিক্যালি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে যা বুঝে থাকি সেটা হচ্ছে যে অন্যের প্রোডাক্ট, বিশেষ করে ওয়েবের ক্ষেত্রে অন্যের প্রোডাক্ট আমি সেল করে দিচ্ছি, অন্যের প্রোডাক্ট আমি সেল করে দিচ্ছি, মাঝখান থেকে আমি কি পাচ্ছি? কমিশন। আমি কমিশন পাচ্ছি। সো আমাকে যদি কেউ কমিশন দিতে চায়, আমার ভায়া হয়ে যেতে হবে তার কাছে। লাইক আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট, আমি যদি সরাসরি তাকে অ্যামাজনে পাঠাই, আমাকে কি অ্যামাজন বুঝতে পারবে যে কার কাছ থেকে আসলো? আচ্ছা, কেউ যদি অ্যামাজনের প্রোডাক্ট কিনতে চায়, অ্যামাজন ডিরেক্ট ঢুকবে, সেটাকে বলা হয় ডিরেক্ট ক্লায়েন্ট। কার? অ্যামাজনের। বাট আমি অ্যামাজনের প্রোডাক্টই সেল করছি আমার মাধ্যমে, আমি কিওয়ার্ডের মাধ্যমে আমার সাইটকে ইমপ্রুভ করে যখনই কেউ সার্চ ইঞ্জিনে যাচ্ছে কোন একটা পার্টিকুলার মানে সার্ভিস অথবা প্রোডাক্ট দিয়ে সার্চ দিচ্ছে, আমি শুরুতে চলে আসছি, আমাকে প্রেস করছে, আমার সাইটে যাচ্ছে, আমার সাইট থেকে যখনই সে প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেজ করতে যাচ্ছে, আমার যে মার্চেন্ট তার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমার কোনো স্টোরেজ নেই, আমার কোনো ইনভেন্টরি নেই, আমার কোনো প্রোডাক্ট নেই, আমার নিজস্ব কোনো সার্ভিসও নেই, আমি অন্যের সার্ভিস অন্যের প্রোডাক্ট সেল করে দিচ্ছি। এর জন্য আমি ইউজ করছি কি? আমার একটা ওয়েব পেজ, যে ওয়েব পেজে হয়তো 5 জনের বা 10 জন অ্যাফিলিয়েটেড প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে, আমি 10 জনের প্রোডাক্ট অ্যাফিলিয়েট করছি। যদি সহজ এক্সাম্পল বলি, আমরা বিভিন্ন সুপার মলগুলোতে বা শপিং মলগুলোতে বিভিন্ন আউটলেটের সাইনবোর্ড দেখি। একই দোকানে দেখা যায় যে স্যামসাং এর আউটলেট, নোকিয়ার আউটলেট, তাই না? বা আরো বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট দিয়ে, তার মানে কি ওই দোকানটা সকল ধরনের মোবাইলই সেল করছে। সব মোবাইল কি সে পয়সা দিয়ে কিনে নিয়ে আসে? কোম্পানি তাকে দিয়ে যাচ্ছে। মুদির দোকান দিতে কিন্তু বেশি টাকা খরচ পড়ে না, শুধু ডেকোরেশনের দরকার পড়ে, এটা জানেন তো? পজিশন এন্ড ডেকোরেশন, নাথিং এলস, আর কিছু দরকার নেই। মুদির দোকানে যদি আপনি একটা পজিশন নিতে পারেন আর যদি টাক টাক দিয়ে একটা ডেকোরেশন করতে পারেন, উইদিন 7 ডেজ আপনার দোকানে জিনিস রাখার জায়গা পাবেন না। খেয়াল করে দেখবেন মুদির দোকানগুলোতে জায়গা ধরে না, কারণ কি? কোনো প্রোডাক্টই তারা পয়সা দিয়ে কিনে না। কোম্পানিগুলো এসে প্রোডাক্ট দিয়ে যায়, প্রোডাক্ট সেল হওয়ার পর টাকা নিয়ে যায়। এটা ডিফারেন্ট থিংস। বাট আমি যখন অ্যাফিলিয়েশন বলছি ওয়েবে, তখন কি করতে হচ্ছে? যে আমাকে একটা ওয়েব পেজ বানাতে হচ্ছে, অন্যের প্রোডাক্টের ইনফরমেশন আমার সাইটে রাখতে হচ্ছে, আমার সাইটটা র্যাঙ্ক করতে হচ্ছে, ট্রাফিক জেনারেট করতে হচ্ছে, ইউজার আনতে হচ্ছে। এটা আনার ক্রেডিবিলিটি কার? আমাকে যে কোনো ভাবে আনতে হবে, আদারওয়াইজ আমি সাকসেসফুল হতে পারবো না। তো যে পেজটা দিয়ে তারা মার্কেটিং করে, ওয়ান পেজ সাইট, সেটাকে নরমালি আমরা বলে থাকি কি? সেলস পেজ। সিম্পল স্ট্যাটিক সাইট, যেখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো টেকনোলজি নেই। সো আমি যদি বলি যে এই পার্টিকুলার স্ট্যাটিক সাইটের জন্য আমাদের টেকনোলজিস, আমি যদি বলি যে আমাদের কি কি টেকনোলজি আছে, তাহলে হয়তো আমি বলতে পারি
এই যে আমাদের যে টেকনোলজি আছে টেকনোলজি গুলোর মধ্যে ওয়েবে যে টেকনোলজি গুলো ইউজ হয়ে থাকে HTML CSS JavaScript এরই আছে jQuery এবং JavaScript এবং সার্ভার ল্যাঙ্গুয়েজ মিলে হয় কি একটা টেকনোলজি AJAX দেন PHP database রাইট সো ফার্স্টের দিকে যেটা আমরা পাচ্ছি যে ফার্স্টে যে স্ট্যাটিক সাইট নিয়ে আমি কথা বললাম সেখানে ইউজ হচ্ছে কি HTML CSS আর JavaScript যেটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক ওয়েবসাইট বা সেলস পেজের জন্য আমরা নরমালি তৈরি করে থাকি আবারও বলছি স্ট্যাটিক ওয়েবসাইট অথবা সেলস পেজের জন্য আমরা ইউজ করে থাকি এখন আমরা যদি বলি যে লাইক আমরা যাচ্ছি ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা আমাদের সাইটের টাকেই দেখাতে পারি এটা একটা ডাইনামিক ওয়েবসাইট রাইট ডাইনামিক ওয়েবসাইট কেন বলছি এখানে ইউজাররা ইন্টারঅ্যাক্ট করতে পারছে রেজিস্ট্রেশন করতে পারছে লগ ইন করতে পারছে সে তার ইচ্ছে মতো লিখতে পারছে নোট অ্যালার্ট ভিডিও অডিও সবই কি শেয়ার করতে পারছে সে ডাউনলোড করতে পারছে ভিডিও দেখতে পারছে তার মানে সে ইন্টারঅ্যাক্ট করছে সাইটের সাথে এবং সাইটের কন্টেন্ট প্রতিনিয়ত চেঞ্জ করা যাচ্ছে তার একটি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল আছে যার মাধ্যমে ইউজার থেকে শুরু করে সবকিছুই ম্যানেজ করা সম্ভব হচ্ছে এবং যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি লজিক্যাল ওয়েতে আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে কে সিস্টেম এবং যা আমার ইনফরমেশন গুলো মনে রাখছে সেটাকেই আমরা কি বলছি ডাইনামিক ওয়েবসাইট সো ডাইনামিক ওয়েবসাইট একটা ছোট্ট ওয়েবসাইটও হতে পারে যেটা ডাইনামিক বলা যেতে পারে কেমন যে লাইক আমি সিস্টেমে লগ ইন করলাম আমি আমার এই সেমিস্টারে যে কোর্সগুলো নিয়েছিলাম এখন পর্যন্ত তার রেজাল্ট কি সেটা আমি বসে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট এখন সেটা যদি ওয়েবসাইটের উন্মুক্ত হয় এক কথা বাট যদি এটা নেটওয়ার্কের মধ্যে চলে ওয়েবসাইট নেটওয়ার্কের মধ্যে চলে মানে নেটওয়ার্ক বলতে আমার ইউনিভার্সিটি নেটওয়ার্কে সেটা চলছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়া সেটাকে ইউজ করতে পারছে না সেটাকে কিন্তু আমি আর ওয়েবসাইট বলবো না তখন কি বলবো ওয়েব অ্যাপস রাইট ওয়েবসাইটটা যে লাইক আমার ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট আছে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি আমি আপনি যতটুকু দেখতে পাচ্ছেন সেটাকে আমরা কি বলতে পারি ওয়েবসাইট রাইট বাট একটা নির্দিষ্ট পার্ট আছে যে পার্টটুকুর অ্যাক্সেস শুধু আপনার আছে কারণ আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়াতে আপনার একটা আইডি আছে ওই আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারছেন যে পার্টটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওয়েবসাইটের অংশ না ওটা কি ওয়েব অ্যাপস রাইট সো কমপ্লিট একটা ওয়েব অ্যাপস হতে পারে ব্যাংকিং কোনো একটা সফটওয়্যার যার অ্যাক্সেস পেতে হলে কি করতে হয় ব্যাংক থেকে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্টের মাধ্যমে আই ব্যাংকিং সিস্টেমটা চালু করতে হয় দেন তারা আমাদের ইনফরমেশন প্রোভাইড করলে আমরা ওই সিস্টেমটা ইউজ করতে পারি তখন সেটাকে আমরা কি বলছি ওয়েব অ্যাপস বেসিক্যালি ওয়েব অ্যাপস বলা হচ্ছে তার সেগুলোকে যেগুলো স্পেশাল কিছু ফিচার নিয়ে ডেভেলপ হবে এবং তার টার্গেটেড অডিয়েন্স নির্দিষ্ট ফিক্সড অডিয়েন্স কি ফিক্সড অডিয়েন্স তার নিজস্ব কাস্টমাররাই হচ্ছে তার অডিয়েন্স সেটাকে আমরা কি বলছি অ্যাপ্লিকেশন আর যার অডিয়েন্স সবাই সেটাকে বলা হচ্ছে কি ওয়েবসাইট ইউজ টেকনোলজি সেম দুইজনই সেম টেকনোলজি ইউজ করছে কি টেকনোলজি ইউজ করছে আমি যদি বলি ডাইনামিক ওয়েবসাইট যে টেকনোলজি গুলো ইউজ করছে বেসিক্যালি ফ্রন্ট এন্ডের জন্য HTML CSS JavaScript এন্ড jQuery কম্বিনেশনের জন্য AJAX দেন সার্ভার ল্যাঙ্গুয়েজ কি PHP আর ডাটা স্টোরেজের জন্য ডেটাবেস সার্ভার ক্লিয়ার সো অলওয়েজ সবাই কিন্তু আমি যদি বলি ডাইনামিক ওয়েবসাইট অথবা কি ওয়েব অ্যাপস সবার জন্য ইউজ টেকনোলজি কি সেম বাট ইউজার পার্থক্য আছে ইউজারদের পার্থক্য আমরা কিভাবে বুঝবো ইউজারদের পার্থক্য আমরা বুঝবো যে যদি কোনো সিস্টেম সবার জন্য উন্মুক্ত হয় সেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইট আর যদি কোনো সিস্টেম সবার জন্য উন্মুক্ত না হয় তখন সেটাকে আমরা কি বলবো ওয়েব অ্যাপস ক্লিয়ার সো আমরা যখন কোনো সিস্টেম ডেভেলপ করব আমরা দুইটা প্রজেক্ট অথবা ল্যারাভেলে আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করার চেষ্টা করব ওই প্রজেক্টে দেখবেন একটা ফ্রন্ট এন্ড আছে যেটাকে আমরা ডাইনামিক সাইট বলছি আর ওই সাইটের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল আছে যেটাকে আমরা কি বলছি ওয়েব অ্যাপস এর মতো বিহেভ করছে যে সাইটগুলোর ফ্রন্ট এন্ডেও লগইন অপশন থাকে
না, মানে অ্যাপ কখন বলবো, যখন সেটা টার্গেটেড অডিয়েন্স নিয়ে কাজ করবে। মানে অডিয়েন্স কি টার্গেটেড, আমি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি, আমাদের এক্সেস সেখানে নেই, হসপিটালের এমপ্লয়িরা সেটাকে ইউজ করছে বাট ওয়েবে, ওটা ওয়েব অ্যাপস। ব্যাংকিং সফটওয়্যার ওয়েব অ্যাপস, ওয়েবে ইআরপি সিস্টেম আছে, এটা ওয়েব অ্যাপস। বাট যারা যে সাইটগুলো আমরা রেগুলার ভিজিট করতে পারছি, ইউজার হতে পারছি, ফেসবুক লগ ইন সিস্টেম আছে, তো সেটাকে আমি অ্যাপস বলতে পারি না, সেটা ওয়েবসাইট, এটা সবার জন্য কি উন্মুক্ত, ওইটা বলতে পারেন তাদের জন্য অ্যাপ। হ্যাঁ, সো আমি যে তিনটা বিষয় নিয়ে কথা বললাম, ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা কিছুটা হয়তো বুঝতে পেরেছি কোথায় কোন টেকনোলজি ইউজ হচ্ছে সেটা আমরা কিন্তু জানি। সো আমরা যদি এই বিষয়গুলো শিখি, আমরা স্ট্যাটিক ওয়েবও বানাতে পারবো, ওয়েব অ্যাপ্লিকেশনও বানাতে পারবো, আবার ওয়েব অ্যাপসও বানাতে পারবো, তাই না? কারো কোনো কোশ্চেন্স আছে? নেই, আজকে কোনো ওয়ার্ক ফাইল যাচ্ছে না। আজকে যেটা এলআইসিটি ব্যাচে 1-এ, পিএসপি ব্যাচ 1-এ, তালা ট্রেনিং এলআইসিটি পিএসপি ব্যাচ 1-এ আমরা এটাকে আপলোড করব ইউটিউবে। ওকে, সো ইউটিউব সাবস্ক্রাইব করবেন, রিপিট করতে চাইলে আপনারা এটা রিপিট করে দেখতে পারবেন। আমি নেক্সট ডে থেকেই কোডিং শুরু করব। অলমোস্ট সবার কাছেই ল্যাপটপস আছে, রাইট? সবার কাছেই ল্যাপটপস আছে, সো কোডিং আলোচনা শুরু হয়ে যাবে। আমরা নেক্সট ডে থেকে একদম ভেরি বেসিক HTML থেকে স্টার্ট করব। আবারও বলছি, আমরা হয়তো সবাই জানি, বাট কোর্সের প্রয়োজনে, রাইট, আমরা একদম শুরু থেকে শুরু করব, ভেরি বেসিক থেকে শুরু করব। যারা একেবারে ফ্রেশার তারাও এখান থেকে শিখতে পারবে। প্রতিদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রেস অ্যাসাইনমেন্ট পরের ক্লাসে কালেক্ট করা হবে। আমরা ওভারঅল একবার দেখার চেষ্টা করব, পারফরম্যান্স অলওয়েজ আপডেট করার চেষ্টা করব, হ্যাঁ, এবং পারফরম্যান্স লিস্টটাও যেন প্রতিনিয়ত চেঞ্জ আসে সেটা আমরা চেষ্টা করব আর কি। সো যেটা বলে গেছেন আনোয়ার সাহেব, আমিও কিছু বিষয় বলেছি প্লেসমেন্টের ইস্যুতে, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা যে বিষয়টা বারবার বলছি, ডেডিকেশনটা যদি আমরা দেখি, যে কারোর মধ্যে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ তাকে যেন আমরা প্লেস করতে পারি, রাইট? আমাদের এন্ড থেকে চেষ্টা থাকবে। সো আমরা যারা উপস্থিত হয়েছি আমরা রেগুলার হই, যারা উপস্থিত হই নাই তাদেরকে আমরা হয়তো আর একবারের জন্য নক করব, ভর্তি ক্যান্সেল করে দিব তাদেরকে। যারা অ্যাকচুয়ালি আজকে ক্লাসে উপস্থিত হয় নাই, আসার কথা ছিল বাট তারা আসে নাই, আমরা যারা পরবর্তীতে ভর্তি হয়ে আছে তাদেরকে নেক্সট ক্লাস থেকে জয়েন করার জন্য বলবো, ঠিক আছে? সো এলো বিষয়। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই ফ্রেন্ড আছে যারা আসে নাই, জানিয়ে দেবেন যে আমরা হয়তো আর আগামী ক্লাস পর্যন্তই তাদের জন্য ওয়েট করব, নেক্সট ক্লাস থেকে অন্যদের সুযোগ দিয়ে দিব। ওকে, সো আজকে আমরা এখানেই রাখছি, নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আপনি সরাসরি ইউটিউব চ্যানেলেই আমাদের ইয়েটা সাবস্ক্রাইব করেন, আমি লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই যান এবং এখনই সাবস্ক্রাইব করেন এভরিবডি। আমি একটা অ্যালার্ট আকারে সেট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা গ্রুপে যান এবং এই লিংকটাতে সাবস্ক্রাইব করেন, গ্রুপে থাকেন, আমরা ভিডিওগুলো আজকেই শেয়ার করে দিব।